আমার মনে পড়ল রাবেয়া একদিন হারিয়ে গিয়েছিল। চৈত্র মাস, দারুণ গরম। কলেজ থেকে এসে শুনি রাবেয়া নেই। তার যাবার জায়গা সীমিত। অল্প কয়েকটি ঘর বাড়িতেই ঘুরে বেড়ায় সে। দুপুরে খাবারের আগে আসে, খেয়ে দেয়ে অল্প কিছুক্ষণের ঘুম, তারপর আবার বেরিয়ে পড়া। সেদিন সন্ধ্যা উতরেছে, রাবেয়া আসেনি। মার কান্না প্রায় বিলাপে পৌঁছেছে। মন্টু দুপুর থেকেই খুঁজছে। বাবা হতবুদ্ধি। একটি অপ্রকৃতিস্থ সুন্দরী যুবতী মেয়ের হারিয়ে যাওয়াটা অনেক কারণেই বেদনাদায়ক। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাকে কি আবার ফিরে পাওয়া যাবে? রুনু চুপচাপ শুয়ে আছে তার বিছানায়। তার দুঃখ প্রকাশের ভঙ্গিটা বড় নীরব। এলোমেলো হয়ে পড়ে থাকা রুনুর ছোট্ট শরীরটা একটা অসহায়তারই প্রতীক। আমায় দেখে রুনু উঠে বসল, বলল, কি হবে দাদা? তার চোখের কোণে 24 ঘণ্টাতেই কালি পড়েছে। আমি বললাম, পাওয়া যাবে রুনু, ভয় কি? কিন্তু ও যে ঠিকানা জানে না। কেউ যদি ওকে খুঁজে পায়, ও কি কিছু বলতে পারবে? সে কিছুই বলতে পারবে না। তার বড় বড় চোখে সে হয়তো অসহায়ের মতো তাকাবে। মেলায় হারিয়ে যাওয়া ছোট খুকির মতো শুধুই বলবে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। সে বাড়ি যে কোথায় তা তার জানা নেই। রুনু আবার বলল, দাদা, ও যদি কোনো বাজে লোকের হাতে পড়ে? রুনু বুঝতে শিখেছে, মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সেই নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। রাবেয়া ফিরে এলো রাত 8টায়, সঙ্গে মাস্টার কাকা। বুকের ওপর চেপে বসা দুশ্চিন্তা নিমেষেই দূর হল। মাস্টার কাকা বললেন, ওকে আমি স্কুলের কাছে পাই। হারিয়ে গেছে তা আমি জানতাম না। এসব শোনবার উৎসাহ আমার ছিল না। পাওয়া গেছে এই যথেষ্ট। স্কুল ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। মাস্টার কাকাকে দেখে দৌড়ে রাস্তা পার হল। আরেকটু হলেই গাড়ি চাপা পড়ত। এসবে এখন আর আমাদের উৎসাহ নেই। বাবা পরপর 2 দিন রোজা রাখলেন। তিনি রোজা মানত করেছিলেন। খোকা, ও খোকা। কি? বাতি জ্বালো। কেন? আমার বাথরুম পেয়েছে। রাবেয়া মশারির ভেতর থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাতি জ্বালতে হবে না, আয়, বারান্দায় আলো আছে। না, জ্বালো। দেশলাই খুঁজে হ্যারিকেন জ্বালালাম। দরজা খুলতেই ও ঘর থেকে মা বলল, কে? শেষ রাতের দিকে মায়ের ঘুম পাতলা হয়ে আসে। আমরা মা, রাবেয়া বাথরুমে যাবে। বারান্দায় এসে রাবেয়া হাই তুলল। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, কি চনমনে গন্ধ ফুলের, না? ফুলের গন্ধ তোর ভালো লাগে রাবেয়া? না, বাজে। বাথরুমের দিকে যেতে যেতে বলল, পলা কবে আসবে খোকা? পলার সঙ্গে তার কোথায় যেন একটা যোগসূত্র আছে। মাঝে মাঝেই পলার কথা জানতে চায়। কে জানে কুকুরটা যে কিসের দুঃখে বিভাগী হল। আজ রাতেও 1 ফোঁটা ঘুম হবে না। 2 মাস পরেই পরীক্ষা। 1 রাত্রি ঘুম না হলে পরপর 2 দিন পড়া হয় না। বুঝতে পারছি কোন ফাঁকে মশা ঢুকেছে কয়েকটা। কেবলই গুনগুন করছে কানের কাছে। কান অথবা মুখের নরম মাংস থেকে 1 ঢোক করে রক্ত না খাওয়া পর্যন্ত এ চলতেই থাকবে। পাখা করে মশা তাড়াবার ইচ্ছে হচ্ছে না। বালিশে মাথা গুঁজে ঘুমের জন্য প্রাণপণে আমার সমস্ত ভাবনা গুলিয়ে ফেলতে চাইলাম। হঠাৎ করেই অনেকটা আলো এসে পড়ল ঘরে। শিলুদের বারান্দায় 100 ওয়াটের বাল্বটা জ্বালিয়েছে কেউ। কে হতে পারে? শিলুর বাবা না নাহার ভাবি? শিলু কিংবা তার মাও হতে পারে। শিলুর মা চমৎকার মহিলা, একবার এসেছিলেন আমাদের ঘরে। শিলুর মা, যিনি সন্ধ্যায় লনে বসে শিলুর বাবার সঙ্গে হেসে হেসে চা খান, বিকেলে প্রায়ই হারুন ভাইয়ের পার্টনার হয়ে হাঁপাতে হাঁপাতে ব্যাডমিন্টন খেলেন, যার একটি গাঢ় সবুজ শাড়ি আছে, যেটি পরলে তার বয়স 10 বৎসর কম মনে হয়। তিনি একদিন এসেছিলেন আমাদের বাসায়। সেদিন ছিল শুক্রবার। রুনুর স্কুল বন্ধ ছিল।
বাবা ছিলেন অফিসে। শিলুর মা লাল বুটি দেয়া হালকা নীল শাড়ি পরেছিলেন। সোনালী ফ্রেমের চশমায় তাকে কলেজের মেয়ে প্রফেসরের মতো দেখাচ্ছিল। আমার মা ব্যস্ত হয়ে পড়েছিলেন, কি করে যত্ন করবেন ভেবে পাচ্ছিলেন না। আর শিলুর মা, তিনি মূর্তির মতো অনেকক্ষণ বসে থেকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। তিনি থেমে থেমে প্রতিটি শব্দে জোর দিয়ে বলেছিলেন, হারুনের মাথা খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে রাবেয়াকে বিয়ে করতে চায়। আমরা সবাই চুপ করে রইলাম। তিনি বলে চললেন, আপনার মেয়েকে পাঠাবেন না আমার ওখানে। কি করে সে ছেলের মন ভুলিয়েছে, মাথার ঠিক নেই একটা মেয়ে, ছি। মা লজ্জায় কুঁকড়ে গেলেন। রাবেয়া অকারণে মার খেল সেদিন। সব শুনে বাবার মেজাজ চড়ে গিয়েছিল। কেন সে যাবে হ্যাংলার মতো? রাগলে বাবার মাথার ঠিক থাকে না। বয়স্কা আধা পাগল একটা মেয়েকে তিনি উন্মাদের মতোই মারলেন। রাবেয়া শুধু বলছিল, আমি আর করব না। মারছ কেন? বললাম তো আর করব না। কি জন্যে মার খাচ্ছিল তা সে নিশ্চয়ই বুঝছিল না। বারবার তাকাচ্ছিল আমাদের দিকে। মা নিঃশব্দে কাঁদছিলেন। আর আশ্চর্য, কান্না শুনে প্রথমবারের মতো হারুন ভাই আসলেন আমাদের বাসায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অল্প অল্প কাঁপছিলেন। তাঁর চোখ লাল। তিনি থেমে থেমে বললেন, ওকে মারছেন কেন? বাবা তাকালেন হারুন ভাইয়ের দিকে। আমিও ভীষণ বিরক্ত হয়েছিলাম। হঠাৎ তার আমাদের এখানে আসা আমাদের ঠাট্টা করার মতোই মনে হল। রাবেয়া বলল, দেখুন না, আমাকে মারছে শুধু শুধু। হারুন ভাইয়ের ফ্যাকাশে মুখে আমি স্পষ্ট গভীর বেদনার ছায়া দেখেছিলাম। তবু কঠিন গলায় বললাম, আপনি বাসায় যান। আপনি এসেছেন কেন? শিলুদের বাসার জানালায় শিলু আর তার মা ভিড় করে দাঁড়িয়েছিলেন। রাবেয়াকে কদিন চাবি দিয়ে বন্ধ করে রাখা হল। তার দরকার ছিল না। হারুন ভাইয়ের বিয়ে হল নাহার ভাবির সঙ্গে। তার খালাতো বোন হোম ইকোনমিক্সে বিএ পড়তেন। হারুন ভাই জার্মানি চলে গেলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে। আগেই সব ঠিক হয়েছিল। নাহার ভাবি সমস্তই জেনেছিলেন। বিয়ের 7 দিন না পেরুতেই তিনি আমাদের বাসায় এসে সবার সঙ্গে গল্প করলেন। রাবেয়াকে নিয়ে গেলেন তাদের বাসায়। রাবেয়া হাতে হলুদ রঙের একটা প্যাকেট নিয়ে হাসতে হাসতে বাসায় ফিরল। মা, দেখো, ওই মেয়েটি আমায় কি সুন্দর একটা শাড়ি দিয়েছে। আমি চাইনি, ও আপনি দিলে। রাবেয়া নীল রঙের একটা শাড়ি আমাদের সামনে মেলে ধরল। চমৎকার রং, অদ্ভুত সুন্দর। কাক ডাকল, ভোর হচ্ছে বুঝি। কোমল একটা আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আজান হল। মাঠের ওপারে ঝাঁকড়া কাঁঠাল গাছের জমাট বাঁধা অন্ধকার ফিকে হয়ে আসছে। বাঁশের বেড়ার ওপরে হাত রেখে নাহার ভাবি খালি পায়ে ঘাসের ওপরে দাঁড়িয়ে আছেন। খুব সকালে ঘুম ভাঙে তো তার। আমার দিকে তাকিয়ে হাসলেন অল্প। বললেন, আজ দেখি খুব ভোরে উঠেছেন। আমি চুপ করে রইলাম। হ্যাঁ বাচক মাথা নাড়লাম একটু। নাহার ভাবি বললেন, রাতে আপনার গান বাজিয়েছিলাম, শুনেছেন? জি, শুনেছি। রুনুর পছন্দ করা গান, সেই সাজিয়ে দিয়েছিল। রুনু ঘুমোচ্ছে এখনো? জি। ডেকে দিন একটু, খালি পায়ে বেড়াবে শিশিরের ওপর, চোখ ভালো থাকে। রুনু রাবেয়ার গলা জড়িয়ে অকাতরে ঘুমোচ্ছে। আমি ডাকলাম, রুনু, রুনু। কদিন ধরেই দেখছি মা কেমন যেন বিমর্ষ। বড় ধরনের কোনো রোগ সারবার পর যেমন সমস্ত শরীরে ক্লান্তির ছায়া পড়ে, তেমনি বয়স হয়েছে। ভাঙা চাকার সংসার টেনে নিতে অমানুষিক পরিশ্রম করেছেন। দেহ মন শ্রান্ত তো হবেই। তবু তাঁর এমন অসহায় ভাবটা আমার ভালো লাগে না। খুব শিগগিরই হয়তো আমি একটি ভালো চাকরি পাব। আমি সবাইকে পরিপূর্ণ সুখী দেখতে চাই। মাকে নিয়ে একবার সীতাকুণ্ড বেড়াতে যাব। কলেজে যখন পড়ি তখন কয় বন্ধুকে নিয়ে একবার গিয়েছিলাম। এত সুন্দর, এত আশ্চর্য। চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র দেখা যায়। মা নিশ্চয়ই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না। মা আর বাবাকে নিচে রেখে আমরা সবাই ওপরে উঠব।
বাবাও হয়তো উঠতে চাইবেন। ঠিক সন্ধ্যার আগে আগে উঠতে পারলে সূর্যাস্ত দেখা যাবে। রেকর্ড প্লেয়ার নেব, অনেক রেকর্ডও নিয়ে যাব। খোকা, ও খোকা। কি মা? কিছু না, গল্প করি তোর সাথে, আয়। বসেন, সারাদিন তো কাজ নিয়েই থাকেন। কই আর কাজ? আপনার স্বাস্থ্য খুব ভেঙে গেছে মা। আর স্বাস্থ্য? মা বসলেন আমার সামনে। তার চোখের কোণে গাঢ় কালি পড়েছে। তিনি থেমে থেমে বললেন, কাল রাতেও আমার ঘুম হয়নি খোকা। আমায় ডাকলেন না কেন? ওষুধ তো ছিল আমার কাছে। দুবার ডেকেছি, তুই ঘুমোচ্ছিলি। মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার খুব ঘুম বেড়েছে দেখছি। রাত 9টা বাজতেই ঘুমিয়ে পড়ি, উঠি পরদিন 8টায়। মা বললেন, রাবেয়াকে নিয়ে তোর বড় খালার কাছে একবার যাব। হঠাৎ কি ব্যাপার? এমনি ঘুরে আসি একটু। কোনো পীরের খোঁজ পেয়েছেন বুঝি? মা জানালা দিয়ে বাইরে তাকালেন। আমি দেখলাম মার নাকের পাতলা চামড়া তিরতির করে কাঁপছে। মাকে আমার হঠাৎ খুব ছেলে মানুষ মনে হল। বললাম, রাত দিন এত কি ভাবেন? কই, কিছু ভাবি না তো। চা খাবি 1 কাপ? এই দুপুরে? খানা। আগে তো খুব চা চাইতে। মা উঠে চলে গেলেন। মার ভিতর একটা স্পষ্ট পরিবর্তন এসেছে। শরীর সুস্থ নয় নিশ্চয়। মাকে একজন বড় ডাক্তার দেখালে হতো। রুনুর স্কুল ছুটি হয় 4:30টায়। আজ সে দুপুরেই হাজির। হাসতে হাসতে বলল, স্কুল ছুটি হয়ে গেল দাদা। সকাল সকাল যে, কি ব্যাপার? মর্নিং স্কুল আজ থেকে। সকাল 7টায় স্কুলে গেলাম। তুমি তো তখন ঘুমে। বাবা, এত ঘুমোতেও পারো। মা চা নিয়ে ঢুকলেন। রুনু বলল, আমায় 1 কাপ দাও না মা। আরেকটা কাপ এনে ভাগ করে নে। না, তাহলে থাক, দাদা খাক। আহা, নে না। রুনু চা নিয়ে বসল এক পাশে। চুমুক দিতে দিতে কি ভেবে হাসল খানিকক্ষণ। বলল, মা, খিদে পেয়েছে। কি রান্না মা আজকে? মাছ। খিদে নিয়ে চা খেতে আছে? ওতে কিছু হবে না মা। আচ্ছা, আপাকে দেখলাম বাবার সঙ্গে রিকশা করে যাচ্ছে। কোথায়? কি জানি কোথায়। তোর আম কাঁঠালের বন্ধ কবে হবে রুনু? দেরি আছে, সামনের মাসের 15 তারিখ থেকে। আমি তোর খালার বাসায় যাব বেড়াতে। তুই তাহলে থাকবি? সে কি, তোমার সঙ্গে কে কে যাবে মা? আমি, রাবেয়া আর তোর আব্বা। বেশ তো, আমি বুঝি বাতিল? রুনুর কথার ভঙ্গিতে হেসে ফেললাম সবাই। রুনু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, তোমার চাকরি হলে আমায় নিয়ে বেড়াতে যাবে? নিশ্চয়ই। আমি কিন্তু কক্সবাজার যাব। শিলুরা গিয়েছিল গতবার। বেশ তো। আর যেদিন প্রথম বেতন পাবে সেদিন কি রুনু? সেদিন আমাকে 10টা টাকা দিতে হবে। দেবে তো? হ্যাঁ। কি করবি? এখন বলবো না। রুনু লম্বা হয়েছে একটু। চোখের তারাও যেন মনে হয় আরো গভীর কালো। চাঞ্চল্যও এসেছে একটু। সেদিন দেখলাম অনেকক্ষণ ধরেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াল। সে কি বুঝতে পারছে তার চোখের পাতায়, তার হলুদ গালে, বরফি কাটা মসৃণ চিবুকে রূপের বন্যা নামছে? যৌবনের সেই লুকানো চাবি দিয়ে প্রকৃতি একটি একটি করে অজানা ঘর খুলে দিচ্ছে তার সামনে। সে দেখছি প্রায় রাতেই শুয়ে শুয়ে উপন্যাস পড়ে। পড়তে পড়তে এক একবার চোখে রুমাল দিয়ে কেঁদে ওঠে। আমি বলি, কি হয়েছে রুনু? কই, কিছু তো হয়নি। কাঁদছিস কেন? কাঁদছি না তো। কি বই পড়ছিলি দেখি? রুনু উঁচু করে বই দেখায়। কেঁদে ভাসানোর মতো কিছু নয়। জীবনে একটি সময় আসে যখন তীব্র অনুভূতিতে সমস্ত আচ্ছন্ন হয়ে থাকে। প্রথম বেতন পেলে রুনুকে একটা চমৎকার শাড়ি কিনে দেব আমি। সবুজ জমিনের ওপরে সাদা ফুলের নকশা। রোল নাম্বার 13 পড়তো দেখতাম। অনেকদিন পর শিলুকে দেখলাম। সবাই মিলে চাঁটগাঁয়ে গিয়েছিল বেড়াতে। বেশ কিছুদিন পর ফিরল। এই কদিন শান্তি কটেজকে কি বিষণ্ণই না লাগছিল। দেখতাম সন্ধ্যা হতেই শান্তি কটেজের বুড়ো দারোয়ান বারান্দায় বাতি জ্বালিয়ে একা একা বসে চুপচাপ। খালি বাড়ি পেয়ে পাড়ার ছেলেমেয়েরা লুকোচুরি খেলতে হাজির হচ্ছে সকাল বিকাল। ফুলগাছ নষ্ট করো না গো, ও লক্ষ্মী ছেলে মেয়েরা। প্রতিবাদের সুরও যেন খালি বাড়ির মতোই বিষণ্ণ।
মাঝে মাঝেই ঝড়ের মতো হাজির হতো রাবেয়া। গেটের বাইরে থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচাত, এই দারোয়ান, এই বুড়ো। কি খুকি আপা, এরা কোথায় গেছে? বেড়াতে। কেন বেড়াতে গেল? দারোয়ান হাসত কথা শুনে, আশ্বাসের ভঙ্গিতে বলতো, আবার আসবে আপামনি। কবে আসবে? কাল। 16 তারিখ আসবে। না, কালকেই আসতে হবে। তুমি ওদের আনতে যাবে স্টেশনে? জি আপামনি, আমিও সঙ্গে যাব। আচ্ছা, তুমি নিয়ে যাবে তো আমাকে? জি, আপনাকে নিয়ে যাব। ঠিক যাব আপামনি। পেয়ারা পেড়ে দাও আমাকে। লম্বা আঁকশি নিয়ে খুশি মনে পেয়ারা খোঁজে বুড়ো। গ্যারেজের উপর ঝুঁকে পড়া গাছে ঝেপে পেয়ারা হয়েছে। খালি বাড়িটার দিকে তাকিয়ে আমিও রাবেয়ার মতো আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কবে আসবে শিলু, যাকে আমি করুণা বলে নিজের মনেই ডাকি। করুণা ছবির মতো দাঁড়িয়ে থাকবে বাগানে, নিজের খেয়ালে গান গেয়ে উঠবে আচমকা। আমাদের বাসার দিকে তাকিয়ে নরম গলায় ডাকবে, রুনু, রুনু বাসায় আছো? এর জন্য আমি অপেক্ষা করেছিলাম। ভালোবাসা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি বুকের ভেতর গোপন ভালোবাসা পুষেছি। কতদিন পরে দেখলাম শিলুকে। গাড়ি থেকে নামতেই আমার সঙ্গে দেখা। খুব কোমল কণ্ঠে বলল, আপনারা সব ভালো ছিলেন তো? রুনু ভালো? তেমনি লম্বাটে মুখ, কপালের দিকে টানা ভুরু। অন্যমনস্ক ভঙ্গিতে কথা বলতে বলতে হঠাৎ থমকে অন্যদিকে তাকানো। আমার হৃৎপিণ্ড দুলে উঠল। শিলুর চোখের দিকে সরাসরি তাকাতে গিয়ে অদ্ভুত কষ্ট হতো। আমি বললাম, তোমরা ভালো তো শিলু? জি। শিলুর মা মালপত্র নামাতে নামাতে আর চোখে তাকাচ্ছিলেন আমার দিকে। বুড়ো বয়সেও ঠোঁটে আর মুখে রং মেখেছেন। বয়স অগ্রাহ্য করে পরা চকচকে শাড়িতে তাকে হাস্যকর লাগছিল, কিন্তু তবু তিনি শিলুর মা। আমি বিনীত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম। সবার শেষে নামলেন নাহার ভাবি। ভারী সুন্দর হয়েছেন তিনি। গায়ের মসৃণ চামড়া ঝকঝক করছে, নাকের ওপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদ লেগে। নাহার ভাবি আমাকে দেখে ছেলেমানুষী ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন, আপনাদের কথা যা ভেবেছি। আমিও ভেবেছি আপনারা কবেই বা আসবেন। রুনু আর রাবেয়া কোথায়? রুনু স্কুলে, রাবেয়া বেড়াতে বের হয়েছে। রুনুর জন্য আমি অনেক গল্পের বই এনেছি, অনেক নতুন নতুন রেকর্ড কিনেছি। শিলুর মা ঠান্ডা গলায় বললেন, রোদে তোমাদের মাথা ধরবে, ভেতরে গিয়ে বসো মেয়েরা। শিলু, তোমাকে আমি গোপনে করুণা বলে ডাকি। তোমার জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছে হয়। প্রতি রাতে তোমাকে নিয়ে কত কি ভাবি, যেন তোমার কঠিন অসুখ করেছে। শুয়ে শুয়ে দিন গুনছ মৃত্যুর। হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে। তুমি ছেলে মানুষের মতো বললে, এতদিন পর এলেন। আমি বললাম, তুমি তো আমায় কখনো ডাকনি শিলু, ডাকলেই আসতাম। তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে। আমি বসলাম তোমার পাশে। জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে, হাওয়ায় কাঁপছে তোমার লালচে চুল। আমি তোমার মাথায় হাত রাখলাম। তুমি বললে, জানেন, আমার যে একটি ময়না ছিল, সেটি ঠিক মানুষের মতো শীষ দিত। সেটি খাঁচা ভেঙে পালিয়েছে। কি হাস্যকর ছেলে মানুষই ভাবনা। কতদিন ভাবতে ভাবতে রাত হয়ে যেত। রাস্তায় নিশি পাওয়া কুকুর চেঁচাত। ঘুম ভেঙে মাস্টার কাকা উঠে আপন মনে কথা বলতেন। আমার বন্ধু রমিজ এক বিবাহিতা ভদ্রমহিলাকে বিয়ে করেছিল। মেয়েটি তার স্বামী ও দুটি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গিয়েছিল রমিজের সঙ্গে। ভদ্রমহিলার স্বামী দুঃখে লজ্জায় এনরিন খেয়ে মরেছিলেন। ঘটনাটি শুনে রমিজের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হয়েছিল। এর অনেক দিন পর যখন শিলুরা ঘর অন্ধকার করে বাইরে বেড়াতে গেল, তখন কেন যেন মনে হল রমিজ হয়তো কোনো দোষ করেনি। ভালোবাসার উৎস কি আমি জানি না। আশফাক বলতো, ভালোবাসা হচ্ছে নিছক কামনা, যৌন আকর্ষণের ভদ্র পরিভাষা। কিন্তু আমার তা মনে হয় না। আমার গলা জড়িয়ে শিলু কখনো ঘুমিয়ে থাকবে, এ ধরনের কল্পনা তো
কখনো মনে আসে না? একদিন শিলুর বয়স হবে, পাক ধরবে তার চুলে, পোকায় কাটা অশক্ত দাঁতে কালো ছোপ পড়বে, ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টিতে তখন কি সে দেখতে পারবে বছর ৩০ আগে একটি অনুভূতিপ্রবণ তরুণ ছেলে কান পেতে আছে, কখন সেই কোমল কণ্ঠ শোনা যাবে, দাদুভাই, রুনু বাসায় আছে? আমি ইদানিং কেমন আবেগপ্রবণ হয়ে উঠেছি। মা আমাকে মাঝে মাঝে বুঝতে চেষ্টা করেন। রুনু প্রায়ই অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো আমার বোঝার ভুল, তবু তার হাবভাব যেন কেমন, যেন কিছু জানতে চেষ্টা করছে। সেদিন অপ্রাসঙ্গিকভাবেই বলে বসল, শিলুকে কি তোমার খুব বুদ্ধিমান মনে হয় দাদাভাই? আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখতে প্রাণপণ চেষ্টা করে বললাম, হ্যাঁ। তোমার কাছে ওকে খুব ভালো লাগে? তা লাগে, কিন্তু ও কি বলে জানো? কি বলে? বলে তোমার দাদাভাইকে দেখলেই মনে হয় বোকা, তাই না? বলা বাহুল্য, আমি সেদিন দুঃখিত হয়েছিলাম। আমাকে কেউ বোকা বলেছে সেজন্য নয়, আমার গভীর আবেগের কথা সে জানছে না এই জন্যে। আমার ধারণা, শিলু যখন সমস্ত কিছু জানবে তখন নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে। আমি বললাম, শুনে তোর খুব খারাপ লেগেছে রুনু? হ্যাঁ। শিলু কি তোর খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। আমাদের সংসারে কি একটা পরিবর্তন এসেছে, সুর কেটে গেছে কোথায়। শিলু আমার সমস্ত চেতনা এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। মা ভীষণ রকম নীরব হয়ে পড়েছেন, শঙ্কিতভাবে চলাফেরা করছেন। তার হতাশ ভাবভঙ্গি, নিচু সুরে টেনে টেনে কথা বলা, সমস্তই বলে দেয় কিছু একটা হয়েছে। বাবা এসে প্রায়ই আমার ঘরে বসেন, নিতান্ত অপ্রয়োজনীয় দু একটি কথাবার্তা বলেন। কেমন পড়াশোনা চলছে, বাজারের জিনিসপত্রের যা দাম। আমি তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারি তিনি কিছু একটা বলতে চান। এলোমেলো কথা বলতে বলতে এটি সেটি নাড়তে থাকেন, তারপর হঠাৎ করেই উঠে চলে যান। কি বলতে চান তা বুঝে উঠতে পারি না। বাবাকে আমরা বড় ভয় পাই, নিজে থেকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাই না। মাকে যখন জিজ্ঞেস করি, কি হয়েছে মা? মা অবাক হবার ভান করে বলেন, হবে আবার কি রে খোকা? মা মিথ্যা বলতে পারেন না, কিছু লুকোতে পারেন না। আমি জোর দিয়ে বলি, বলো কি হয়েছে? মা মেঝের দিকে তাকিয়ে টানা সুরে কাঁপা গলায় বলেন, কোথায় কি হয়েছে? অথচ প্রায়ই দেখছি বাবা আর মা ফিসফিস করে আলাপ করছেন। বিরক্তিতে বাবার ভ্রু কুঁচকে উঠছে ঘন ঘন। অনেক রাত পর্যন্ত বাইরে বসে থাকছেন। পরশু রাতে মা গুনগুন করে কাঁদছিলেন। আমার কাছে মনে হচ্ছিল কে যেন ইনিয়ে বিনিয়ে গান গাইছে। রাবেয়া বলল, ও খোকা, ও ঘরে মা কাঁদছে রে। রুনু বলল, সত্যি দাদা, মা কাঁদছে। আমি ভেবেছি বুঝি বেড়াল। রাবেয়া গলা উঁচু করে ডাকল, মা, ও মা, কাঁদছ কেন? মা চুপ করে গেলেন। রাবেয়া আবার ডাকল, মা, ও মা। মা ধরা গলায় বললেন, কি, তুমি কাঁদছিলে কেন? আমি সমস্ত কিছু বুঝতে চাই। আমি সবাইকে ভালোবাসি। যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা, আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই। যদি কোনো জটিলতা এসেই থাকে, তবে সেই জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। রুনু শিলুর মতো একটি ময়না এনে পুষুক, যেটি সময়ে অসময়ে মানুষের মতো সুখের শীষ দিয়ে উঠবে। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ রাবেয়া আমায় ডেকে তুলল। উত্তেজনায় তার চোখের পাতা তীর করে কাঁপছে। ও খোকা, শুনছ, আমার বিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাবেয়া খিলখিল করে হেসে বলল, বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কসম, সত্যি বিয়ে। আম্মাকে জিজ্ঞেস করে দেখো। কখন বিয়ে? আজ বিকেলে। এখন আমি গোসল করে সাজব। তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা, আমার বুঝি লজ্জা নেই? মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, বরপক্ষের ওরা বিকেলে দেখতে আসবে। আমি অবাক হয়ে বললাম, পাগল মেয়েকে বিয়ে করবে কে? মা বললেন, পাগল কোথায় রে, ওই একটু যা আছে তা সেরে যাবে। বরপক্ষের লোকজন জানে?
মা ভীত কণ্ঠে বললেন, আমি ঠিক বলতে পারি না তোর আব্বা বলেছেন কিনা। তুই আপত্তি করিস না খোকা। কিন্তু হঠাৎ বিয়ের কি হলো? আমি জানি না। তোর আব্বা সব ঠিক করেছেন। তোর আব্বাকে জিজ্ঞেস কর। দেখতে আসবে 5টায়। 4টার ভেতরেই সব তৈরি হয়ে গেল। মা ঘামতে ঘামতে খাবার করলেন। বসবার ঘরে নতুন পর্দা টাঙানো হলো। বসবার ঘরে নতুন পর্দা লাগানো হলো। ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেওয়া হলো টেবিলে। মন্টু সাইকেলে করে দূর কোথা থেকে ফুল এনে ফুলদানি সাজালো। রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগল। রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগল, মা, রুনু যে বড় আমার শাড়ি পরেছে, ময়লা করে ফেলবে তো। ময়লা হলে ইস্ত্রি করিয়ে দেব। যদি ছিঁড়ে ফেলে? কি ভেজর ভেজর করছিস? আমি তো ভেজর ভেজর করছি। আমার যদি আজ বিয়ে না হতো, দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না। রাবেয়া পরেছে একটি বেশ দামি আসমানি রঙের শাড়ি। সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি। এতেই তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে? বড় বড় ভাষা চোখ, বরফি কাটা চিবুক, শিশুর মতো চাউনি, সব মিলিয়ে রূপকথার বইয়ে আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন। মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য। 5টায় তাদের আসবার কথা। 6টা পর্যন্ত কেউ এলো না। ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন। জানা গেল কেউ আসবে না। একটি পাগল মেয়ে গছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কি করে যেন জেনেছে। লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল। কি দরকার ছিল এসবের? নাই হতো বিয়ে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, দরকার ছিল রে। কি জন্যে? আমার কেমন যেন সন্দেহ হয় খোকা। কি সন্দেহ? কাল তোর বাবা রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তখন জানবি। বাবা নামলেন রিকশা থেকে। রাবেয়া ধীরে সুস্থে নামল। মুখ কালো করে বলল, মা, ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন শুধু বিশ্রাম, তাই না বাবা? বাবা মার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, এখন কি করবে? ব্যাপারটা আমি জানলাম, রুনু জানল, মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে, শুধু সেই জানল না। রাবেয়ার নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে। ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন রাবেয়ার প্রয়োজন শুধু বিশ্রাম। রাবেয়ার মাথার ঠিক নেই। ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াত চারদিকে। সব বাড়িঘরেই তার চেনা। চাচা, খালু, দাদা বলে ডাকে আশপাশের মানুষদের। তাদের ভিতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে। এমন একটি মেয়েকে প্রলুব্ধ করতে কি লাগে? মার রাত্রে ঘুম হয় না। তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। রুনু আর শিলুদের বাসায় গান শুনতে যায় না। নাহার ভাবি বেড়াতে এসে বললেন, কি ব্যাপার, তোমরা দেখি কেউ আমাদের ওখানে যাও না? রাবেয়া পর্যন্ত না। রুনু কথা বলে না। মা নিচু গলায় বলেন, রাবেয়ার অসুখ করেছে মা। রাবেয়ার অসুখ করেছে মা। কি অসুখ? কই, জানি না তো। এমনি শরীর খারাপ। বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায়। অসহায়ের মতো তাকান। ব্যাপারটার উৎস রাবেয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি। সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যায়, ঘরে থাকি আমি আর রাবেয়া, তখনই আমি কথা শুরু করি। রাবেয়া, কি, কোথায় কোথায় বেড়াতে যাস তুই? কত জায়গায়, চেনা বাড়িতে। খুব ভালো লাগে? কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের ভালো লাগে? নাম বল তাদের। একটানা নাম বলে চলে সে। তাদের কাউকেই সন্দেহভাজন মনে হয় না আমার। সবাই বাচ্চা বাচ্চা ছেলে। রাবেয়াকে বড় আপা ডাকে। তারা তোকে আদর করে রাবেয়া? কি করে আদর করে? আমার সঙ্গে খেলে, আর আর কি, গল্প করে। কিসের গল্প? ভূতের। ইতস্তত করে বলি, তোকে কেউ চুমু খেয়েছে রাবেয়া? যা, তাই বুঝি খায়? মার কথাগুলি হয় আরো স্পষ্ট, আরো খোলামেলা। আমার লজ্জা করে। মা আদুরে গলায় বলেন, রাবেয়া, কে তোর শাড়ি খুলেছিল? বলতো নাম। যাও মা, তুমি তো ভারী। মা রেগে যান। হাঁপাতে হাঁপাতে বলেন, তাহলে এমন হলো কেন? বল তুই হারামজাদি। রাবেয়া বলে না কিছু। মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন। রাবেয়া বড় বড় চোখে তাকায়। বলে, কাঁদো কেন মা? বল, কার সঙ্গে তুই শুয়েছিলে? রাবেয়া চুপ করে থাকে। কথাই হয়তো বুঝতে পারে না। বাবা পাগলের মতো হয়ে উঠেছেন। মেজাজ হয়েছে খিটখিটে।
অল্পতেই রেগে বাড়ি মাথায় তোলেন। রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেল সেদিন। একদিন দেখি বাবা এক গণক নিয়ে এসেছেন। পাড়ার সব যুবকদের নাম লিখে কি সব মন্ত্র পড়ছে সে। রাবেয়ার অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে। চা খেয়েই ওয়াক ওয়াক করে বমি করল সে। যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি, তবু তার শরীরে আলগাশ্রী আসছিল। একটু চাপা গাল ভরাট হয়ে উঠেছে, ভুরু মনে হচ্ছে আরো কালো, চোখ হয়েছে উজ্জ্বল, চলাফেরায় এসেছে এক স্বাভাবিক মন্থরতা। স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন, দেখো ও বউ, তোমার মেয়ে কেমন হাঁটছে, ঠিক যেন পোয়াতি। কথাগুলি আমার বুকে ধক করে বিঁধেছে। কিছু একটা করতে হবে, এবং খুব শিগগিরই, সবার জানবার ও বুঝবার আগে। একটি করে দিন যাচ্ছে, অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সবাই। কিন্তু কি করা যায়? বাবা নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন। একবার ইচ্ছে হয় তাঁকে জিজ্ঞেস করি, কিন্তু সাহসে কুলোয় না। বাবাকে বড় ভয় করি আমরা। সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন, বিষ খাইয়ে মেরে ফেলো মেয়েকে। মা বললেন, ছি ছি, বাপ হয়ে এই বললে? বাবা বিড়বিড় করে বললেন, আমার মাথার ঠিক নেই শানু, তুমি কিছু মনে করো না, পাগল মেয়ে আমার। বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। অনেক রাত অবধি ঘুম হল না আমার। একসময় রাবেয়া ঘুম ভেঙে জেগে উঠল। কাতর গলায় বলল, খোকা, কি বাথরুমে যাবি? কি হয়েছে, খারাপ লাগছে? হ্যাঁ। বমি করবি? না। স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? মনে নেই। ঘুমিয়ে পড়, ভালো লাগবে। আচ্ছা। রাবেয়া শুয়ে পড়ল আবার। মুহূর্তেই উঠে বসে বলল, খোকা, কি? পলা এসেছে। কে এসেছে? পলা। দোর খুলে দেখ, বারান্দায় বসে আছে। আমি ডাক শুনলাম। দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই। কোথায় কি? খাঁ খাঁ করছে চারিদিক। রাবেয়া ডাকল, পলা, পলা। মা বললেন, কে কথা বলে? আমি রাবেয়া, মা। বাবা ধমকে উঠলেন, যাও যাও, ঘুমোতে যাও। কি করো এত রাত্রে? শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন। কি হয়েছে খোকা? রাবেয়া বলে, পলাকে ডাকছিলাম কাকা। যাও শুয়ে পড়ো। পলা কোত্থেকে আসবে এত রাত্রিরে? শুতে শুতে রাবেয়া বলল, খোকা, পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দেবে? গলায় বেঁধে দেব। আচ্ছা। আরেকটা লম্বা শিকল কিনে দেবে? দেব। আচ্ছা, আরেকটা জিনিস দেবে। কি জিনিস? নাম মনে নেই আমার। দেবে তো? আচ্ছা, দেব। কবে? কাল? না, চাকরি হোক আগে। বাবা বলে উঠলেন, কি ভেজর ভেজর করছিস তোরা? ঘুমো। সারাদিন খেটে এসে শুই, তাও যদি শান্তি পাওয়া যায়। বহু আকাঙ্ক্ষিত চিঠিটি আসলো। সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারিনি। 8-10টা খাম যেমন খুলি, তেমনি আড়াআড়িভাবে খুলে ফেললাম। আমাকে তারা ডাকছেন। রসায়ন শাস্ত্রের লেকচারারশিপ পেয়েছি একটি কলেজে। প্রাথমিক বেতন 450 টাকা, ইয়ারলি 25 টাকা ইনক্রিমেন্ট। লেখাগুলি কেমন অপরিচিত মনে হচ্ছিল। খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না, অথচ আমি সত্যি খুশি হয়েছি এবং আমি সবাইকে সুখী করতে চাই। সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই। রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই, রোল নাম্বার 13-এর গায়ে যেমন দেখেছি। এখন হয়তো সমস্তই আমার মুঠোয়, তবু সেই অগাধ সুখ, সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই? আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি। আমাদের ছেলে মানুষই কোনো স্বাদ, কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেননি। আমাদের বাসনা তাদের দুঃখই দিয়েছে। আজ আমি সমস্ত বেদনায়, সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়ব। আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি, শক্তিমান দৈত্যটা হাতের মুঠোয়। মা, আমার চাকরি হয়েছে। মা দৌড়ে এলেন। বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল। বললেন, দেখি। আমি চিঠিটা তার হাতে দিলাম। মা পড়তে জানেন না, তবু উল্টে পাল্টে দেখলেন সেটি। এমনভাবে নাড়াচাড়া করছিলেন যেন খুব একটা দামি জিনিস হাতে। মা বললেন, বেতন কত রে? 450।
বলিস কি, এত? আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, বেশি আর কোথায়। বলেই আমি লজ্জা পেলাম। ভালো করেই জানি টাকাটা আমার কাছে অনেক বেশি। মা বললেন, এবার বিয়ে করাবো তোকে। কি যে বলেন! বেশ একটি লক্ষ্মীমন্ত মেয়ে আনতে হবে, রূপবতী কিন্তু সাদাসিধা, নাহার মেয়েটির মতো। মা কল্পনায় সুখের সাগরে ডুব দিলেন। শহরে তুই বাসা করবি? তা তো করতেই হবে। বেশ হবে, মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকব। মাঝে মাঝে কেন, সব সময় থাকবেন? না রে বাপু, সংসার ফেলে যাব না। মা ছেলে মানুষের মতো হাসলেন। আমি বললাম, প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা? তোর বাবাকে একটা কোট কিনে দিস, আগেরটি পোকায় নষ্ট করেছে। বাবারটা তো বাবাকেই দেব, আপনাকে কি? মা রহস্য করে বললেন, আমায় একটা টুকটুকে বউ এনে দে। মাস্টার কাকাও খবর শুনে খুব খুশি হলেন। তার খুশি সব সময়ই মৌন। এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন। নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন, অনেক মিষ্টি, যার যত ইচ্ছে খাও। কাকা বললেন, সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায়। দেখো খোকা, কত সুখ হবে তোমার। রুনু স্কুল থেকে এসে বলল, দাদা, তোমার নাকি বিয়ে? কে বলেছে রে? মা, হি হি হি। খুব হি হি না? তোকে বিয়ে দিই যদি? যাও, খালি ঠাট্টা। কাকে তুমি বিয়ে করবে দাদা? দেখি ভেবে। আমি জানি কার কথা ভাবছ। কার কথা? শিলার কথা নয়? পাগল তুই। অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠেছে। অস্বস্তি বোধ করছি। শিলুকে কেন যে হঠাৎ ভালো লাগলো। যতবার তাকে দেখি ততবার বুক ধক করে ওঠে। একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি। সমস্ত শরীর জুড়ে শিলু শিলু বলে কারা বুঝি চেঁচায়। আমি একটু হেসে বলি, কে ভাবে তোর শিলুর কথা? না, এমনি বলছিলাম, বড় ভালো মেয়ে শিলু। তুই কাকে বিয়ে করবি রুনু? যাও দাদা, ভালো হবে না বলছি। আমার একজন বন্ধু আছে, খুব ভালো ছেলে। দাদা, আমি কিন্তু কেঁদে ফেলবো এবার। আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়ল। বড় নানার বাড়ি গিয়েছে সে, আগামীকাল আসবে। বাবা আসলেন রাত 9টার দিকে। মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে। মিষ্টি কিসের? আছে একটা ব্যাপার। বাবা আধখানা মিষ্টি খেলেন। ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না। মা নিজের থেকেই বললেন, খোকার চাকরি হয়েছে, 450 টাকা মাইনে। বাবা খুশি হলেন। থেমে থেমে বললেন, ভালো হয়েছে, আমি চাকরি ছেড়ে দেব এবার। বয়স হয়েছে, আর পারি না। রাবেয়া, রাবেয়া কোথায়? ঘুমিয়েছে, শরীর খারাপ। ভাত খায়নি তো? না, একটা মিষ্টি খেয়েছে শুধু। আহ, বললাম খালি পেটে রাখতে, মিষ্টিই বা কেন দিলে? সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন। রাত 1টার দিকে মা পাগলের মতো ডাকলেন, খোকা, ও খোকা, শিগগির ওঠ। ও খোকা, খোকা। খুব ছোটবেলায় গভীর রাতে একবার মা এমন ব্যাকুল হয়ে ডেকেছিলেন। ভূমিকম্প হচ্ছিল তখন। আমাদের বাসা থেকে 40 গজের ভিতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসে পড়ে গিয়েছিল। আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন, আয় আমার ঘরে, আয় তাড়াতাড়ি। কি হয়েছে? মা অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। দরজা খোলা। চোখে পড়ল মায়ের বিছানায় রাবেয়া শুয়ে আছে। তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়ে আছেন। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। অ্যাবর্শন নাকি? কাকে দিয়ে কি করালেন? নাকি নিজে নিজেই কিছু খাইয়ে দিয়েছেন? বাবা ধরা ধরা গলায় বললেন, খোকা, তুই মাথায় একটু হাওয়া কর, আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি, রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আসলেন একজন, গম্ভীর হয়ে ইঞ্জেকশন করলেন। আপনার মেয়েকে আমি চিনি। বাবা ডাক্তারের হাত চেপে ধরলেন। বড় দুঃখী মেয়ে, মেয়েটাকে আপনি বাঁচান ডাক্তার। ডাক্তার সেন্টিমেন্টের ধার দিয়েও গেলেন না। এক গাদা ওষুধ দিয়ে গেলেন। সকালে আরো 2টো ইঞ্জেকশন করতে বললেন। 10টার দিকে তিনি আসবেন। বাবা হাঁপাতে হাঁপাতে বললেন,
কেউ জানবে না তো ডাক্তার? ডাক্তার বললেন, মান ইজ্জত পরের ব্যাপার, আগে মেয়ে বাঁচুক। রাবেয়া চিচি করে বলল, মা, আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, সেরে যাবে, চুপ করে শুয়ে থাকো। বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, দুধ খাবে একটু? না। আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলাম। ঘরে লম্বালম্বি একটা ছায়া পড়ল। তাকিয়ে দেখি মাস্টার কাকা দরজার বাইরে দাঁড়িয়ে। একটু কাশলেন তিনি। বাবা হাউমাউ করে কেঁদে বললেন, শরীফ মিয়া, আমার মেয়েটাকে বাঁচাও। মাস্টার কাকা মৃদু গলায় বললেন, শহর থেকে খুব বড় ডাক্তার আনবো আমি। খোকা, তোর সাইকেলটা বের করে দে। আমি বললাম, আমি যাই কাকা? না, তুমি গুছিয়ে বলতে পারবে না, তুমি থাকো। বাবা ধমকে উঠলেন, ওর কথা শোনো না, ও একটা পাগল ছাগল, তুমি যাও, নিজেই যাও। রুনু কখনই বা এসেছে। আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সে। ঘরময় নষ্ট রক্তের একটা দম আটকানো অস্বস্তিকর গন্ধ। রাবেয়া চোখ মুজে শুয়ে, তার মুখটা কি ফর্সাই না দেখাচ্ছে। বাবা বললেন, মা রাবু, একটু দুধ খাও। না। মাথায় পানি দেব মা? না বাবা। রাবেয়া চোখ মেলে বাবার দিকে তাকালো, বলল, বাবা। কি মা? আমার বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, তুমি আমার বুকে হাত রাখবে একটু, এইখানে। এমনি করেই ভোর হলো। মন্টু এলো 6টায়। সে হতভম্ব হয়ে গেল। বাবা গিয়েছেন ইঞ্জেকশন দেবার লোক আনতে। রাবেয়া মন্টুর দিকে তাকিয়ে বলল, মন্টু, আমার অসুখ করেছে। মন্টু বিস্মিত হয়ে চারিদিকে তাকাচ্ছিল। রাবেয়া আবার বলল, মন্টু, আমার বুকটা খালি খালি লাগছে। মন্টু রাবেয়ার মাথায় হাত রাখল। মা নিঃশব্দে কাঁদছেন। রুনু আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সকালের রোদ এসে পড়েছে জমাট বাঁধা কালো রক্তে। রাবেয়া আমাকে ডাকল, খোকা, ও খোকা। আমি তার কাছেই দাঁড়িয়ে আছি। নীল রঙের চাদরে ঢাকা রাবেয়ার শরীর নিস্পন্দ পড়ে আছে। একটা মাছি রাবেয়ার নাকের কাছে ভনভন করছে। রাবেয়া হঠাৎ করে বলে উঠল, পলাকে তো দেখছি না। ও খোকা, পলা কোথায় রে? আমাদের চারদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজল সে। আর কি আশ্চর্য, বেলা 9টায় চুপচাপ মরে গেল রাবেয়া। তখন চারিদিকে শীতের ভোরের কি ঝকঝকে আলো। গত বৎসর আমরা বড় খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। বড় খালার মেয়ে নিনাও এসেছিল মায়ের কাছে। প্রথম পোয়াতি মেয়ে। মা নিয়ে এসেছেন নিজের কাছে। নিনা আপা কি প্রসন্ন মনে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে। প্রথম সন্তান জন্মাবে, তার কি প্রগাঢ় আনন্দ চোখে মুখে। যদি ছেলে হয় তার নাম দেব কিংসুক, মেয়ে হলে রাখি, হেসে হেসে বলে উঠেছিলেন নিনা আপা। আর তাতেই উৎসাহিত হয়ে রাবেয়া বলেছিল, আমিও আমার ছেলের নাম কিংসুক রাখব। আমরা সবাই হেসে উঠলাম। রাবেয়া, নীল রঙের চাদর গায়ে জড়িয়ে তুই শুয়ে আছিস। হলুদ রোদ এসে পড়েছে তোর মুখে। কিংসুক নামের সেই ছেলেটি তোর বুকের সঙ্গে মিশে গেছে, যে বুক একটু আগেই খালি খালি লাগছিল। আর মন্টু দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফালাফালা করে ফেলল মাস্টার কাটা একটা মাছ কাটা বটি দিয়ে। পানের দোকান থেকে দৌড়ে এলো 2-3 জন। একজন রিক্সাওয়ালা রিক্সা ফেলে ছুটে এলো। ওভারসিয়ার কাকুর বড় ছেলে জসিম দৌড়ে এলো। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন, হেল্প, হেল্প। চিৎকার শুনে বাইরে এসে দাঁড়াতেই আমি দেখলাম বটি হাতে মন্টু দাঁড়িয়ে আছে। পিছন থেকে তাকে জাপটে ধরে আছে কজন মিলে। রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলেছে নালায়। মন্টু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। আমার মনে পড়ল হাসনুহেনা গাছের নিচে
মন্টু একদিন পিটিয়ে একটা মস্ত সাপ মেরেছিল। রাবেয়াকে ঘিরে সবাই বসেছিল। আমি ঢুকতেই নাহার ভাবি বললেন, বাইরে এত গোলমাল কিসের? আমি মায়ের দিকে তাকালাম। মা, এইমাত্র মন্টু মাস্টার কাকাকে খুন করেছে, আপনি বাইরে আসেন, মন্টুকে থানায় নিয়ে যাচ্ছে সবাই। হাসনুহেনা গাছের নিচে মন্টু একটা মস্ত চন্দ্রবোড়া সাপ মেরেছিল। সাপের মাথায় গোল বেগুনি রঙের চক্র, 4 হাতের ওপরে লম্বা। মন্টু মরা সাপটাকে কাঠির আগায় নিয়ে উঠোনে এসে দাঁড়াতেই ছোট বাচ্চারা উল্লাসে লাফাতে লাগল। রাবেয়া খুশিতে হেসে ফেলে বলল, মন্টু, কাঠিটা আমার হাতে দে। পলা আনন্দে ঘেউ ঘেউ করছিল, মাঝে মাঝে লাফিয়ে সাপটাকে কামড়াতে গিয়ে ফিরে ফিরে আসছিল। রাবেয়া পলার দিকে তাকিয়ে শাসালো, এই পলা, এই, মারব থাপ্পড়। সাপটাকে সবাই মিলে পুকুর পাড়ে কবর দিতে নিয়ে গেল। মিছিলের পুরোভাগে রাবেয়া, তার হাতের কাঠিতে সাপটা আড়াআড়ি ঝুলছে। মন্টু পলাকে নিয়ে দলের সঙ্গে সঙ্গে হাঁটছিল। সাপের জন্য লম্বা কবর খোঁড়া হল। মন্টু পুকুর পাড়ে বিষণ্ণভাবে বসেছিল। কাকাকে মেরে ফেলবার পর মন্টুকে সবাই জাপটে ধরে রেখেছিল। জসিম মন্টুর হাত শক্ত করে ধরে চেঁচাচ্ছিল, পুলিশে খবর দিন, পুলিশে খবর দিন। মাছ কাটার বটিটা কাত হয়ে ঘাসের উপর পড়ে। সেখানে একটুও রক্তের দাগ নেই। কাকা যেখানে পড়েছিলেন সেখান থেকে একটা মোটা রক্তের ধারা ধীরে ধীরে নালার দিকে নেমে যাচ্ছিল। মন্টু আমায় দেখে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। মন্টু চুপচাপ দাঁড়িয়েছিল। আশপাশে প্রচুর লোক জমা হয়ে গিজগিজ করছিল। মোটা ডাক্তার ভাঙা গলায় প্রাণপণে চেঁচাচ্ছিলেন, হেল্প, হেল্প। একটা পাংশুটে রঙের কুকুর মরা লাশটার কাছে ভিড়বার চেষ্টা করছিল। মন্টুর কুকুরের রং ছিল সাদা, গলার কাছে কালো একটা ফুটকি। মন্টু কাঞ্চনপুর থেকে এনেছিল কুকুরটাকে। অল্পদিনেই ভীষণ পোষ মেনেছিল। মন্টু তাকে টুল কাঠ দিয়ে একটা চমৎকার ঘর বানিয়ে দিয়েছিল। আমি কুকুরটার নাম দিয়েছিলাম পলা। রাবেয়া মন্টুর কাছ থেকে কুকুরটা 8 আনা দিয়ে কিনে নিয়েছিল। মন্টুর বিক্রির ইচ্ছে ছিল না, কিন্তু রাবেয়া পিড়াপিড়ি করছিল, মন্টু, পলাকে আমি কিনব। না আপা, আমি পলাকে বেচব না। আহা, দে না মন্টু, 8 আনা পয়সা দেব আমি, দে না। বললাম তো আমি বেচব না। মন্টু, দিয়ে দে, এমন করছিস কেন? রাবেয়া সব সময় পলাকে নিয়ে বেড়াতে বেরোত। পরিচিত ঘর বাড়িতে গিয়ে বলতো, খালাম্মা, আমার পলাকে একটু দুধ দিন। আহা, চিনি দিয়ে দিন, শুধু শুধু দুধ বুঝি কেউ খায়? মন্টু একদিন একটা টিয়া পাখির বাচ্চা আনলো কোথা থেকে। সেটি বাচ্চা হলেও খুব চমৎকার ছিল দেখতে। বারান্দায় খাঁচা ঝুলিয়ে পাখিটিকে রাখা হতো। ঠান্ডা লেগে একদিন সেটি মারা গেল। মন্টু পাখির শোকে একবেলা ভাত খেল না।